নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আমার সকল শ্রোতাবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প। গল্পটির নাম আসল বেনারসি ল্যাংড়া। গল্পটি শুনুন। আপনাদের যদি এই গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন অতি সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সীমা ঘরবার করছিল। অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের? যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল, তবু ভাবনা না হয়েও পারে না। ওই যানবাহন থেকে দুর্ঘটনার নজিরও তো কম নেই। সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে, কিন্তু পারছে না, মন বসছে না। হাতের কাজ হাত থেকে নামিয়ে বারে বারে রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে এবং আপন মনেই নানা মন্তব্য করছে, যথা, কি হলো রে বাবা, ব্যাপারটা কি? পাড়ার প্রায় সব ভদ্রলোকেরাই তো এসে গেল একে একে। রাস্তা তো ক্রমশই ঝিমঝিমে হয়ে আসছে। যা দিনকাল, জানি না কি ঘটছে। হে মা কালী, রক্ষা করো, যেন বিপদ আপদ না হয়। একবার এদিকে গলা বাড়িয়ে ডাক দিল, খুকু, কটা বাজলো? দে তো আরেকবার। অলক্ষ্য কোনখান থেকে খুকুর ঝংকার ভেসে এলো, 9:24। এই নিয়ে কবার হলো মা? সীমা ক্ষুব্ধ বিরক্তিতে বলে, ঠাট্টা করছিস? তা করবি বই কি, ঠাট্টারই সম্পর্ক তো। তোদের এ যুগের মন প্রাণ বলে তো কিছু নেই। ভাবনা করছি আমি সাধে কিরকম দিনকালটি পড়েছে। বাসে ট্রামে লোক চলেছে যেন বাদুর ছোলা হয়ে। বিপদ আপদ ঘটতে পারে না? খুকু যেখানে ছিল সেখান থেকে একটু সরে এসে বলে, বিপদ টিপদ তো দৈবের ঘটনা মা। তোমাদের সে যুগের ওই মন প্রাণ খানি নিয়ে বসে বসে দুর্ভাবনা করলেই সেটা বন্ধ করতে পারবে? সবসময় খারাপটাই বা ভাবতে বসো কেন? সেটা বুঝি অপয়া নয়? হয়েছে, আমায় আর জ্ঞান দিতে হবে না তোমাকে। রাত্রির 10টা বাজতে চললো, বাপ ভাই দুটো মানুষই রাস্তায়, অথচ মেয়ের। খুকু বলে, তুমি যে অবাক করলে মা। ভাই আবার কবে রাত 11টার আগে 8টা সেরে বাড়ি ফেরে? দেখো গে কোথায় কোন পাড়ায় মোড়ের মাথায় আলো করে দাঁড়িয়ে রাজকার্য চালাচ্ছেন তোমার পুত্র রত্ন। সীমা আক্ষেপের নিঃশ্বাস ফেলে, তা জানি, তার জন্য তো এক্ষুনি ভাবতে বসছি না। যে মানুষটা আড্ডা ফাড্ডার ধারও ধারে না, তার জন্য ভাবনা হবে না? খুকু নরম গলায় বলে, সে তো ঠিক, কিন্তু পরশু না তরশু বাবার এরকম দেরি হয়েছিল। মোটেই এত নয়, সীমা প্রতিবাদ করে ওঠে। সেদিন মোটে 9:10 হয়েছিল। খুকু হেসে ওঠে, ওরে ব্যাস, একেবারে মিনিট সেকেন্ডের কাঁটাটা পর্যন্ত মুখস্থ। কি সাংঘাতিক পতিব্রতা হিন্দু নারী। বাজে বকবক করিস না খুকু,
এই মানুষটাই আমায় পাগল করবে। খুকু হি হি করে। করবে? ওটা এখনো ফিউচারে আছে? সীমা রেগে বলে ওঠে, খুকু যাও, তুমি যেমন তোমার গল্পের বইয়ে মুখ দিয়ে পড়েছিলে তাই থাকোগে যাও। উফ, দিন দিন এত বাচালো হয়ে যাচ্ছিস। ওই যা, গেল, কারেন্ট চলে গেল। ও মা গো, একে মরছি ভেবে ভেবে, আর এখন আলোটাও নিভে গেল। খুকু রোষ ভরে বলে, তা যাবে না? আমার গল্পের বই পড়ায় অত নজর দেওয়া? গল্পের বই পড়বো না? ওর জোরেই তো বেঁচে আছে মানুষ। খুকু থাম তুই, অত কথা ভালো লাগছে না। না, অবস্থা আয়ত্তের বাইরে। ভাবছিলাম কথা কটা কয়ে মনটা একটু ইয়ে করে রাখি। বাবাকেও বলিহারি, এই ছিচকাদুনি গিন্নিটিকে তো চেনোই বাবা, গাড়ি না পাও পায়ে হেঁটেও তো চলে আসা উচিত। গলার স্বর তুলে বলে, মা, এই অন্ধকারে তো কিচ্ছু হবে না, বরং ট্রানজিস্টারটা খুলে দি, গান শোনো, চিত্তচাঞ্চল্যের মহৌষধ। ফট করে ছোট্ট ট্রানজিস্টারটা খুলে দিল। এটাই তো এখন ভরসা। লোডশেডিং এর কল্যাণে রেডিও তো এখন প্রায় বাতিল আসবাবপত্রে সামিল হয়ে গেছে। গান গেয়ে উঠলেন কোনো নামকরা গায়িকা। চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। সীমা ক্রুদ্ধকণ্ঠে বলে ওঠে, খুকু ক্ষমা দিবি? খুকু চট করে বন্ধ করে দিল যন্ত্রটা। সেও কড়া গলায় বলল, উফ বাবা বাবা, যে লোক গান সহ্য করতে পারে না সে মানুষ খুন করতে পারে। খুকুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজায় ধাক্কা শোনা গেল। কারেন্ট অফ, দরজার ইলেকট্রিক বেল অকেজো। অতএব সেই আদি ও অকৃত্রিম দুয়ারে করাঘাত। ওই এসেছেন। খুকু দরজা খুলতে গেল। সীমা তাড়াতাড়ি বলে উঠল, থাক, আমি দিচ্ছি। ফ্ল্যাট বাড়ি, দরজা খুলতে অধিক দূরে যেতে হয় না। প্রথম দর্শনের অভিব্যক্তিটা নিজের আন্ডারেই থাক। দরজা খুলে দিয়ে সীমা বিচলিত গলায় বলে উঠল, তুই তুই এক্ষুনি? পিন্টু ওরফে পল্লব দুই হাত উল্টে বলে, টাইমের একটু আগে এসে পড়েছি বটে মা জননী, তা দেখে এমন হতাশ হয়ে যাবে তা তো ভাবিনি। সীমা চড়া গলায় বলে, ছেলের কথার ছিরি শোনো, তোকে সকাল সকাল আসতে দেখে আমি হতাশ হলাম? কি জানি, তাই যেন মনে হলো। সীমা চড়া গলায় বলে, ঘড়ির কাঁটা 11টা না ছাড়ালে তো আসতে দেখি না। পিন্টু হেসে উঠে বলে, কিন্তু দেখো 11টা 12টা বাজেইনি কোনোদিন। এই যা খুকু, টর্চটা আনতো একবার, পকেট থেকে কি পড়ে গেল মনে হলো। দাদার গলা পেয়ে খুকু প্যাসেজের এদিকে বেরিয়ে আসছিল, এখন টর্চটা নিয়ে এলো। বলে উঠল, কি রে দাদা, সূর্যি আজ কোন দিকে উঠেছে, তুই এক্ষুনি বাড়ি ফিরলি তোর প্রাণের আচ্ছাদারদের অনাথ করে? পিন্টু বলে, কথাটা মিথ্যে বলিসনি, ওরা তো মারতে উঠছিল, তাও চলে এলাম। কাল ফাদার যা ফায়ার হয়ে উঠেছিল, উহ বাবা। সীমা বলে, তবু ভালো, ফাদার ফায়ার হলে একটু ভয় আছে এখনো, মা রেগে মরে গেলেও তো। পিন্টু উদ্দাত্ত গলায় বলে, মা, মার রাগে কি আর ভয় হয় গো? কথাই বলে মাতৃস্নেহ, কুপুত্র যদ্যপি হয়। থাম থাম, হয়েছে,
তোকে আর শাস্ত্র আওড়াতে হবে না। পকেট থেকে কি পড়ে গিয়েছিল, পেয়েছিস? হুম। কি ওটা? চিঠি? চিঠির মতন মনে হলো যেন। খেপেছে, এ অভাগাকে চিঠি কে দেবে মা? এ একটা লন্ড্রির বিল। লন্ড্রির বিল? হ্যাঁ তো, অবাক হবার কি আছে? কুললে একটা টেরিট প্যান্ট আর একটা টেরিলিন শার্ট আছে বলে কি আর জন্মে জীবনেও লন্ড্রি দরকার হয় না গো জননী? তা বাড়িটা এমন আইস ব্যাক লাগছে কেন বলো তো? ফাদার কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন? সীমা কিছু বলার আগে খুকু তাড়াতাড়ি বলে ওঠে, না রে দাদা, বাবা এখনো আসেইনি। তাই নাকি? পিন্টু কিছুটা অবাক গলায় বলে, গুড বয়ের আজ এ কি অধঃপতন? দাদা থাম, মা দারুণ দুশ্চিন্তা করছে। মা দারুণ দুশ্চিন্তা করছে? তা সেটা তো কিছু নতুন খবর নয় ভগিনী। দুশ্চিন্তা করাটাই তো মার পেশা। কারুর বাড়ি ফিরতে একটু দেরি দেখলেই তো মা ধরে নেয় সে খট করে ট্রামে কাটা পড়েছে, সাঁ করে ডবল ডেকারের তলায় চলে গিয়ে ব্যাংচ্যাপটা হয়ে গেছে, নয়তো দুরন্ত লরির মুখে পড়ে স্রেফ ছাতু বনে গেছে। তাই ভাবো না মা? জানি না, যা। আমি কোথায় ভাবছি তুই এসে পড়েছিস কোনখান থেকে একটু খবর টবর নেবার চেষ্টা করবি, তা নয় তুই ইয়ার্কি মারতে বসলি। খবর? কোনখান থেকে? এই নিবিড় আধারে? বুঝেছি, ব্যাপার বুঝেছি। বাবা নিশ্চয়ই সেই বিরাট প্রসেশনটার মুখে পড়েছে। দেখে এলাম কিনা খানিক আগে, মাইল দেড়েক লম্বা শোভাযাত্রা, শত শত যানবাহন আটকে আছে। সেটা সেটা দেখেছি তা প্রায়, হ্যাঁ, 9টা। তার মানে আসতে এখনো খানিক দেরি আছে। সীমা গম্ভীর গলায় বলে, সেই ভেবেই নিশ্চিন্ত হয়ে বসে থাকতে হবে তাহলে? ভেবে টেবে নয়, আমি বলছি ওটাই ঠিক, নচেত তো দেরি হবার কারণ নেই। ওভারটাইম খাটলেও নয়। সীমা স্থির কঠিন গলায় বলে, আর কিছু হতে পারে না? পিন্টু তরল গলায় বলে, হতে অবশ্য কত কি পারে। বহু কষ্টে বহু আরাধনায় যে বাসটায় চেপে বসেছিল সেই বাসটা ব্রেকডাউন হয়ে যেতে পারে। মস্তান দাদুরা হঠাৎ আঙুল তুলে স্টপ বলে বাসটাকে অহল্যা পাশানি করে দিতে পারে। আরোহীর সঙ্গে কন্ডাক্টরের বিরোধ ঘটায় গাড়ি চলা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো কখনোই হবে না। বাবা এই বৃদ্ধ বয়সে কোনো বান্ধবী জোগাড় করে ফেলে সেখানেই চা খাচ্ছে, মাছের চপ খাচ্ছে, ডিম ভাজা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। সীমা কঠোর কঠিন গলায় বলে, খুকু, টর্চটা আমায় দাও। আমি 11 নম্বরের হরনাথ বাবুর বাড়িতে যাই একবার। 11 নম্বরের হরনাথ বাবুর বাড়ি? পিন্টু অবাক হয়ে বলে, এই রাত 10টার পর? কি বলবে গিয়ে? কি আর বলবো? বলবো বলবো কথা শেষ হলো না, আবার দরজায় ধাক্কা পড়ল, প্রবল ভাবে, যেন দরজা ভেঙে ফেলবে। সীমা স্খলিত স্বরে বলে ওঠে, বুঝেছি, সর্বনাশ হয়ে গেছে, পুলিশের লোক খবর দিতে এসেছে। পিন্টু! পুলিশ? এই সেরেছে। দাদা, তুই যা। যাচ্ছি। মা, টর্চটা দাও। পিন্টু দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে গৃহকর্তার হুঙ্কার শোনা যায়, কি ব্যাপার কি? ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলে নাকি সবাই মিলে? এই লোকটার জন্য এতক্ষণ এত দুশ্চিন্তা করছিল সীমা, প্রাণের মধ্যে এত উতাল পাতাল হচ্ছিল। অবিরত চোখের সামনে অজানা অচেনা কোনো এক রাস্তার মাঝখানে লোকটার ছিন্ন বিচ্ছিন্ন
রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছিল পুলিশ, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হাসপাতালের খাট, মাথায় ব্যান্ডেজ। সিনেমার কল্যাণে যেসব দৃশ্য দেখে দেখে মুখস্থ। নাকে অক্সিজেনের নল, মর, খাটিয়া, সাদা চাদর মোড়া শরীর, অগরু চন্দন, ফুলের মালা, চিতার আগুন, ধান, হবিষ্যি, শ্রাদ্ধ সভা, মুন্ডিত মস্তক পুত্র। এইখানটাতেই একটু ঠেক খাচ্ছিল সীমা। ওই নাস্তিক মস্তান ছেলে কি আর তার সাধের ঘাড় ছড়ানো কেশকলপ মুড়বে? এসব চিন্তা তো ইচ্ছাকৃতও নয়, চেষ্টাকৃতও নয়। চোখের সামনে এসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, নাচানাচি করছিল। নেচে নেচে সীমা নামের একটি প্রেমের প্রতিমাকে কাবু করে দিচ্ছিল, শিথিল করে দিচ্ছিল তার হাত পা। সেই শিথিল স্নায়ুর উপর পড়ল এই হাতুড়ির ঘা। এ ঘাড়ে সীমা যদি ছিটকে ওঠে, দোষ দেওয়া যায় না তাকে। ছিটকে উঠে সীমা তীব্র তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠে, ঘুমোবে কেন? বাড়ির গিন্নি মরে পড়েছিল, তাই ছেলেমেয়েরা পাথর হয়ে বসেছিল। বলি, বলতে একটু লজ্জা করলো না? রাত দুপুরে বাড়ি ফিরে। ক্রুদ্ধ গৃহকর্তা আরো গলা চড়ান, লজ্জা করবে কেন? কেন লজ্জা করবে কেন শুনি? এতক্ষণ কি আমি তারিখানায় বসে তারি খাচ্ছিলাম, না বন্ধুর বউয়ের হাতের পান খাচ্ছিলাম? সীমার স্বর তিক্ত তীক্ষ্ণ। কি করছিলে তা নিজেই জানো। এই কথা তো বিশ্বাস করবই না ডালহৌসি থেকে রাসবিহারীতে আসতে তোমার 5 ঘন্টা সময় লেগেছে। বিশ্বাস করবে না? কর্তার আগে কাঁপতে কাঁপতে বলেন, বিশ্বাস না করলে তো বয়েই গেল। বলে কিনা বিশ্বাস করব না। গামছা নিংড়ানোর মতো শরীরের রক্ত নিংড়ে নিংড়ে শালার অফিস যাওয়া আসা, বুকে পিঠে ভিড়ের চাপে দম বন্ধ হয়ে হার্টের রোগ জন্মে গেল। রড ধরে ঊর্ধ্ব বাহু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালার হাতে বাত, পায়ে গোদ হবার জোগাড়, আর বলে কিনা বিশ্বাস করে না। মুরাদ থাকে তো একদিন গিয়ে দেখে এসো না। ঘরের মধ্যে আরামে আইসে বসে দুটো ভাত সেদ্ধ করতেই তো ক্ষয়ে যাচ্ছ। বুঝতে ঠেলা যদি আমার মতন। এই অপমানের পরও কি সীমা চুপ করে থাকবে? প্রিয়তম স্বামীর দুর্দশার বিবরণে ঈষৎ নরম হয়ে আসা মন আবার ফোঁস করে ওঠে। কি কি বললে? তোমার সংসারে ঘরের মধ্যে বসে আরামে আয়েসে শুধু দুটো ভাত সেদ্ধ করে আমার কর্তব্য মিটে যায়? বলি, তোমার সংসারের জুতোর সেলাই চণ্ডীপাঠ চালাচ্ছে কে? মেয়ে তো আহ্লাদে ফুলকুমারী, 2 পেয়ালা চা করতে হলে পাখার তলায় বসে হাঁপান। আর ছেলে, তিনি সারাদিন এমন রাজকার্য করে বেড়ান যে একদিনের জন্য গমটা ভাঙিয়ে আনতে পারেন না, রেশনে লাইন দিতে পারেন না। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, চলছে শব্দভেদী বান ছোড়াছুরি। পিন্টু বোনের ঘাড়ে একটা চিমটি কেটে চাপা গলায় বলে, এই খুকু, বাতাস ঘুরে যাচ্ছে, আক্রমণ আমাদের দিকে আসছে, সরে পড়ি আয়। চলে আসে নিজেদের পড়ার ঘরে। বাতিটা খোঁজাখুঁজি করে অবশেষে পায়, জালে। ওদিকে চলছে বাকযুদ্ধ, কান দেয় না। পকেট থেকে একটা পাট করা কাগজ বার করে পিন্টু অবহেলার গলায় বলে, এই নে লন্ড্রির রসিদটা। খুকু ভুরু কুচকে বলে, কার কি কাচতে গিয়েছিল? খুলে দেখ। খুকু খুলে ধরে কাগজটা মোমবাতির সামনে। পরক্ষণে চাপা গলায় চেঁচিয়ে ওঠে, দাদা, এর মানে লন্ড্রির রসিদ? পিন্টু পরম আগ্রহে বলে, তা তোর লাভারের চিঠি লন্ড্রির রসিদের থেকে আর কত উঁচু দরের?
ভালো হবে না বলছি দাদা, যত সব অসভ্য কথা। পিন্টু ব্যঙ্গের গলায় বলে, আছো বেশ, তুমি লাভার জুটিয়ে লাভ করতে পারো, লাভ লেটার চালাচালি করতে পারো, আর সেটা বললেই দোষ? আহা, তাই বলে বুদ্ধু হাদাগঙ্গা ছেলেটা তোমার হাতে চিঠি দেবে? আহা, ও কি আর নিজে সাহস করে দিতে আসছিল? লাইব্রেরিতে দেখা। অবোধ ইনোসেন্ট মুখে বলতে লাগলো, পিন্টুদা, বাড়ির খবর কি? মেসোমশাই কেমন আছেন? মাসিমা কেমন আছেন? মাসিমার ঝিটি ঠিক মতো আসছে তো? রেশনে চিনি পেয়েছেন? কয়লা পাওয়া যাচ্ছে? এই সব। তখন বললাম, এত কথা তো তোমার মাসিমাকে জিজ্ঞেস করতে আমার মনে থাকবে না ভাই। তুমি বরং তোমার মাসিমাকে কি খুকুকে 2 লাইন লিখে জিজ্ঞেস করে নাও। খুকু তেমনি চাপা গলায় ঝংকার দিয়ে ওঠে, আহ দাদা, তুমি না এমন। উফ! হঠাৎ ওদিক থেকে একটা বাসন আছড়ানোর শব্দ এ ঘরে এসে আছড়ে পড়ল। চমকে উঠল দুজনেই। খুকু চমকে বলে, কি হলো? পিন্টু অম্লান গলায় বলে, কিছু না, কর্তা গিন্নির প্রেমালাপ বোধহয় চরমে উঠেছে। তা কথাটা মিথ্যে নয়। কর্তার প্রবল কণ্ঠের বাণী শোনা যায়, সংসার চালানোর বড়াই হচ্ছে, পায়ের কাছে বাসন ছড়ানো, অন্ধকারে লোকে হোঁচট খেয়ে মরুক, এই সংসার চালানোর আবার বাহাদুরি। যাক চুলোই যাক, এই সংসারে আগুন ধরিয়ে দিয়ে চলে যাব। সীমা ওর পায়ের কাছে বাসন রাখার লজ্জায় বা একটু নরম হতে যাচ্ছিল, তখনই সীমার প্রতি তীরটি নিক্ষিপ্ত হয়। বটে, সীমা বলে ওঠে, তুমি চলে যাবে সংসারে আগুন ধরিয়ে দিয়ে, আর আমি বুঝি বসে বসে সে আগুনে জল ঢালবো? মনে যেন আমি তার আগেই চলে যাব। বাপের বাড়ি একটা আছে এখনো। বুড়ো বাপ মা কত বলে, একদিন আয়, কতদিন দেখিনি। এই তোমার সংসারের জন্যে একটা দিন গিয়ে থাকতে পারি না, আর আমায় বলা কিনা আরাম আয়েশের ওপর আছি। বলি, অফিসে তো আর সারাক্ষণই ফাইল ঠেলছো না, আড্ডাও তো চলে। বন্ধুরা বলে না, এ যুগে সংসার করার সুখটা কত? একটু থেমে, একটু হাঁপিয়ে, একটু কেশে আবার শুরু করে, রাত দিন বাজার থেকে মাল উধাও হয়ে যাচ্ছে। আজ তেল উধাও, কাল ডালদা উধাও, পরশু কেরোসিন উধাও, তরশু রেশমের গম চাল চিনি উধাও। নিত্যি দুধের গাড়ি আসছে না, খালি বোতল নিয়ে ফিরছে। 10-20 ঘন্টা লোডশেডিং, পাম্প চলে না, হিটার জ্বলে না, আটা ভাঙানোর চাকি বন্ধ, ফ্রিজের দফা গয়া। কে ম্যানেজ করছে এসব? আগে সকাল বেলায় উঠে বাজারটা নিয়ম করে করে দিতে, এখন তাও তোমার নিত্যি সময় হয় না। খবরের কাগজ পড়া আর দাড়ি কামানো, এই করতেই সকাল কাবার। ভাতটি খেয়েই লম্বা দাও, আর এই এখন এসে পদার্পণ। সারাদিনে কত মল্লযুদ্ধ চলছে জানতে পারো? না জানতে চাও? মনে করো সংসারের চাকাখানি আপনিই চলছে মিহি মোলায়েম সুরে। সেই চাকার তেলটি জোগাড় করতে যে ঝিয়ের পায়ে কত তেল দিতে হয় তার খোঁজ রাখো? কতগুলি পাতানো বনপু পুষতে হয় তার হিসেব রাখো? ওরে বাবা, এই রাজধানী এক্সপ্রেস যে থামেই না দেখছি। পিন্টু বলে, 200 মাইলের মধ্যে স্টেশন নেই। খুকুই কৌতুক উক্তিতে কান দেয় না, শুকনো গলায় বলে, মা ওই পাতানো বনপোদের কথা কি বলল রে দাদা? বলল সংসার চালাতে অবশ্য প্রয়োজনীয় হিসেবে অনেকগুলো পাতানো বনপো পুষতে হয়। আরো শুকনো গলায় বলে খুকু, অনেকগুলো আবার কি? ওই হলো আর কি, গৌরবার্থে বহু বচন। খুকু কান পাতে নিবিষ্ট হয়ে,
ও ঘরের কলধ্বনি আবার স্পষ্ট হয়ে ওঠে। কি বললে? পাতানো বনপো বুঝতে হয়? বাড়িতে তাদের আসতে দেওয়া হয়? তা বাড়িতে আসতে না দিলে তারা কি রাস্তা থেকে আমার উপকার করে যাবে নাকি? আসতে দিতে হয়, বসতে দিতে হয়, চা খাওয়াতে হয়। হয়? এত সব হয়? কর্তা প্রবল গর্জনে প্রতিবাদ করে ওঠেন। বলি, এত সব হওয়ার বদলে কি কি মহৎ উপকারটা হয় শুনতে পাই? সীমা বেশ ডাঁটের সঙ্গে বলে, অনেক কিছুই হয়। তোমার ছেলের দ্বারা তো 1 ইঞ্চি কাজও হয় না। সিনেমার টিকিট কিনতে পাঠালাম টাকা দিয়ে, ফিরে এলো ছেলে, বলল হলো না, হাউসফুল। অথচ আমার সোনার চাঁদ পাতানো বোনপো তক্ষুনি সেই টিকিটই এনে দিল। দিল? বলি কোথা থেকে দিল শুনি? এলেম থাকলে সবই হয়। এই তো ত্রিভুবনের কেউ যখন ডালদা পাচ্ছে না, স্বপন আমায় দুটো 2 কিলো ডালদার টিন এনে দিল। কর্তা হিংস্র গলায় বলেন, যখন ওই ডালদার টিনের বদলে মেয়ে খোয়া যাবে তখন বুঝবে ঠেলা। মেয়ে খোয়া যাবে? গেলেই হলো। না, যাবে না। পৃথিবী দেখছো না? আমি এই বলে দিচ্ছি, তোমার ওই আদুরের খুকুকে যদি সামনের মাসেই না পাত্রস্থ করি। সীমা ব্যঙ্গের গলায় বলে, পাত্র মজুদ আছে বুঝি? অভাবও নেই। ডজনে ডজনে প্রজাপতি অফিস আছে। খুকু আর্তনাদের গলায় বলে, দাদা। পিন্টু নির্লিপ্ত নিরাসক্ত গলায় বলে, কাতর আর্তনাদে কোনো ফল নেই। এলেম থাকে বাবাকে গিয়ে জোর গলায় বলগে যা, বাবা, মেয়ের বিয়ের জন্যে সোনা দানা, টাকা কড়ি, ঘড়ি, আংটি, বোতাম ফোতাম, জামা কাপড়, বিছানা বালিশ, খাট, আলমারি, সোফা সেট ইত্যাদি প্রভৃতি আলটু বালটু মালগুলো তুমি জোগাড় করো। আসল মালটি তোমায় আর কষ্ট করে জোগাড় করতে হবে না, ওটা আমি ম্যানেজ করব। আহ দাদা, ওই কথা বলবো আমি বাবাকে? না বলতে পারলে হলো না, তবে হওয়া আর না হওয়া শেষ পর্যন্ত তো প্রেমালাপের নমুনা ওই যা শুনতে পাচ্ছ। ধ্যাৎ, সবাই জানো। সবাই সবাই সংসার চক্রে তেলের ঘাটতি হলেই ক্যাচ কোচ শব্দ ওঠে। তাছাড়াও আরো বহুবিধ জটিল ব্যাপার আছে। মা বাবার বিয়েটাও তো শুনেছি পছন্দ করে বিয়ে। আহারে, কে বলেছে তোকে? বলল খুকু। শুনেছি বাবা, শুনেছি। বড় মাসির শ্বশুর বাড়ির কোন বিয়ে বাড়িতে মাকে দেখে বাবা। ও, সেই। খুকু গৌরম্বিত গলায় বলে, সে কথা ছেড়ে দাও। ভেবে আশ্চর্য হয়ে যায় কিসের ওপর ওরা জীবন চালিয়ে আসছেন। খুকুর বলার ভঙ্গিতে এইটাই প্রকাশ পায়, আমাদের স্বর্গীয় প্রেমের সঙ্গে ওনাদের কিছুর তুলনাই হয় না। কিন্তু ওদিকে যে এখনো যুদ্ধ সমাপ্তির চিহ্ন মাত্র নেই। যুদ্ধ নিনাদ মাঝে মাঝে অস্পষ্ট, মাঝে মাঝে স্পষ্ট। তার মানে ওরা লম্বা দালানটায় পায়চারি করে করে তৃণ থেকে বান নিক্ষেপ করছেন। সহসা কর্তার শব্দ প্রবল স্পষ্ট, আলবাত বলবো, মেয়ে আমার। মেয়ে তোমার? সীমার স্বর স্পষ্ট হলেও রুদ্ধ। তোমার একলার? মেয়ে নিয়ে যা কিছু কষ্ট খাটুনি ভোগান্তি সব আমার, আর অধিকারের বেলায় তোমার? এই সেরেছে। মা যে ফ্যাসাজ শুরু করে দিল রে খুকু। দিয়েছে? খুকু উল্লসিত গলায় বলে, তাহলে অবস্থা আয়ত্তে এসে গেছে। পিন্টু ভীত গলায় বলে, না না, কি সর্বনাশ! এসব কি বলছে মা? এই খুকু! এখন সীমার অশ্রুবিজড়িত কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে, জীবন ভোর শুধু এ সংসারে চাকরানিগিরিই করে এলাম, একদিনের জন্য কারুর কাছে একটু মায়া পেলাম না, মমতা পেলাম না, আহা পেলাম না। এখনো এই। আর আমার সংসারে স্বাদ নেই। এই 3 সত্যি করছি,
মরবো মরবো মরবো, হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে। খুকু, খুকু আত্মস্থ গলায় বলে, কিছু ভয় পাস নে, আর চিন্তা নেই, তরঙ্গিত সমুদ্র থেকে তরণী এখন তীরে এসে লেগেছে। দেখ, কর্তার কণ্ঠে এখন আর হুংকার শুনবি না। তা খুকুর কথাটা মিথ্যা নয়, কর্তার কণ্ঠস্বরে আপোষের সুর। ঠিক আছে, মরা কারুর একচেটে ব্যবসা নয়, অগাধ রেললাইন পড়ে আছে গলা দিতে, পাহারা নেই কোথাও। আমার মতন হতভাগা 14 ঘন্টা পরে বাড়ি ফিরে যার কপালে এক কাপ চাও জোটে না, তার পক্ষে ওই পরিণতিই উচিত। ইস, পিন্টু বলে, খুকু তুই কি রে, মা না হয় ঝগড়া করছে, তোর তো উচিত ছিল বাবাকে একটু চা করে দেওয়া। খুকু বলে, খেপেছিস? মা যেখানে ইচ্ছে করে উচিত কর্তব্যে অবহেলা করছে, সেখানে মাথা গলিয়ে আমি যাব উচিত কর্তব্য করতে? এই অধম খুকু বোকা হতে পারে, কিন্তু বুদ্ধ নয়। তাছাড়া ওই শোন না, চামচের টুংটাং শুরু হয়ে গিয়েছে। পিন্টু সেই টুংটাং ধ্বনি একটুক্ষণ কান পেতে শুনে উদাস উদাস গলায় বলে, আচ্ছা খুকু, আমি বাড়ি এসে চা খেয়েছি। ও মা, কখন আবার খেলি? এসে দাঁড়াতে দাঁড়াতেই তো লেগে গেল নারদ নারদ। কিন্তু দেখ, ইচ্ছে করলে মা তো আমাকেও এক কাপ অফার করতে পারতো। এই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে কি আর স্নেহদীপখানি জ্বলছে রে দাদা? চিরকালের কথা, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখড়ের প্রাণ যায়। আমরা মানে ছেলে মেয়েরা হচ্ছে উলুখড়, বুঝলি? গৃহযুদ্ধের প্রধান বলি। তার মানে তুই বলছিস আমার আর আজ চায়ের কোনো আশা নেই, মা ভুলে যাবে? ঠিক এই সময় ফট করে কারেন্ট এসে যায়, আবার আলো জ্বলে ওঠে। তার প্রতিক্রিয়ায় রাস্তা এবং পাড়ার বাড়িতে বাড়িতে সমবেত একটা উল্লাস ধ্বনি ওঠে, এসে গেছে, আলো এসে গেছে। ও বাবা, বাঁচা গেল, আলো এসে গেছে। চিঠিটা পড়ি ভালো করে। সীমার বাষ্পচ্ছন্ন অথচ উল্লসিত কণ্ঠ শোনা যায়, পিন্টু, চা ঢালছি, আয়। বাবা, এতক্ষণ অন্ধকারে যেন হাত পা আসছিল না, চা বানাতে এত দেরি হয়ে গেল। আর এই দেখ তোদের বাবার কাণ্ড, এত দুর্গতি করে আসা, তার মধ্যে কিনা বুকে করে গুচ্ছির ল্যাংড়া আম বয়ে আনা হয়েছে। কি না, পোস্তায় আম সস্তা, আর দেরি দেখে আমি কিনা বকে বকে মরছি। এখন আলো জ্বলে উঠেছে, এখন কর্তা প্রসন্ন জীবন রায়ের চেহারাখানি দেখতে পাওয়া যাচ্ছে, অগ্নিতাপ শূন্য প্রসন্ন প্রদীপ্ত মুখ। সেই মুখে আরো প্রসন্নতার আলো জেলে বলেন তিনি, শুধু সস্তা বলেই নয়, জিনিসগুলো উৎকৃষ্ট, আসল বেনারসি ল্যাংড়া। তোমাদের মাতৃদেবীর তো আবার হাবিজাবি আম মুখে রোচে না, জানোই তো, তাই প্রত্যেকটি বেছে বেছে। যে করে আমের থলি ধরা হাতটা উঁচু করে এতটি রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছি, বলি আমি বেটা ভিড়ে আখমরাই হই হই, তোদের মার আমগুলো না টসকায়। গল্পটি এখানেই শেষ হলো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আমি হাজির হব এরকমই সুন্দর আরো একটি গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।